হ্যালো বন্ধুরা, এডি পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক 2025-এর আজকের যে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স যে পরীক্ষাটা হলো সেটার আমরা সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর সমাধান করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা সবাই মিলিয়ে নেবে যে কার কতগুলো ঠিক হয়েছে এবং ভুল হয়েছে। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে যেটা আছে, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে উত্তল দর্পণ, অপশান সি যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। দেখো, এখানে অনেক জায়গাতে কলমে কিন্তু দাগ করা আছে কোশ্চেনটাতে। অবশ্যই ওই যে কলমের দাগগুলো যেগুলো আছে সেগুলোকে তোমরা কিন্তু গুরুত্ব দেবে না। অবশ্যই আমরা যেটা লাল কালারে যে দাগগুলো করছি সেগুলোকে গুরুত্ব দেবে, ঠিক আছে। নিচের কোন এককটি, 2 দাগের প্রশ্ন যেটা আছে, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এক্ষেত্রে অপশান বি যেটা আছে, গামা রশ্মি, সেটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন যেটা আছে 4 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে অপশান এ যেটা আছে, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্কযুক্ত, ঠিক আছে। পরের যদি যাই পরের প্রশ্নে, তাহলে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, 18টি। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাও। পরের প্রশ্নে দেখো 7 দাগের যে প্রশ্নটা আছে, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ যেটা আছে CH3COOH, যেটাকে আমরা অ্যাসিডিক অ্যাসিড বলেও জানি, ঠিক আছে। পরের প্রশ্নে যদি যাই, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে দেখো সবুজ, ঠিক আছে। প্রথমে সেটা কমলা বর্ণের থাকে, সেটা পরে সবুজ বর্ণে কনভার্ট হয়, ঠিক আছে। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, বক্সাইট, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। দেখো 10 দাগের যে প্রশ্নটা আছে, ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা, সেটা হবে অপশান ডি যেটা আছে C2H2, যেটাকে আমরা ইথিলিন বলে জানি, ঠিক আছে। পরে যাই, দেখো পরের প্রশ্নে, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, জলীয় বাষ্প। জলীয় বাষ্প এক ধরনের গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। পরের প্রশ্নে দেখো যাই, STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে 11.2 লিটার। কেন স্যার? কারণ এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আমরা জানি, যদি 44 গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইডের আয়তন বলা হতো তাহলে 22.4 লিটার হতো। যেহেতু 44-এর অর্ধেক বলা আছে সেই জন্য এখানে আয়তনটা অর্ধেক হয়ে যাবে, 22.4 না হয়ে 11.2 হবে, ঠিক আছে। পরের প্রশ্নে চাই, চলো। এক্ষেত্রে দেখো 13 দাগের যে প্রশ্নটা আছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে বা পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। এক্ষেত্রে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে, এটা একটা অঙ্ক বটে যেটাতে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে 5.6। যদি তোমাদের করার ইচ্ছা থাকে তাহলে দেখো, ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে CaCO3 সাধারণ সংকেত বটে। এক্ষেত্রে যদি আমরা দেখি এর যদি আণবিক ওজন যদি আমরা বেরাই তাহলে 100 গ্রাম বেরোবে। আর সেটা থেকে যদি আমরা CaCO3-র ক্ষেত্রে যদি করি, তাহলে CaCO-র ক্ষেত্রে যদি করি CaCO, তাহলে এক্ষেত্রে যেটা আমাদের আণবিক ওজন বেরোয় সেটা হয় 56 গ্রাম, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই 100 গ্রামে যতটা হবে 10 গ্রামে তার থেকে 10 ভাগ কম হবে, সেই জন্য এটা 5.6 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নে যদি যাই, দেখো তাপ পরিবাহিতাঙ্ক যেটা নির্ভর করে সেটা হচ্ছে অপশান বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। 15 দাগের যেটা লাস্ট আমাদের এমসিকিউ প্রশ্ন, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটির অপরিবর্তিত থাকে? এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, যেটা অপশান আছে কম্পাঙ্ক, ঠিক আছে। আশা করি বন্ধুরা এমসিকিউ প্রশ্নগুলো সবাই তোমরা মিলিয়ে নিয়েছো। এরপরে আমরা দেখো এসএকিউ প্রশ্নগুলোতে যাই। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এক্ষেত্রে যেটা হবে রাইট অ্যান্সার সেটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। পরের প্রশ্নে দেখো যাই। 2 দাগের যে প্রশ্নটা আছে সেই 2 দাগের প্রশ্নটা দেখো, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ফিউজ তারের পরিবর্তে ব্যবহার করা হয় MCB, যার পুরো নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার,
ঠিক আছে। পরের প্রশ্নে দেখো বন্ধুরা যেটা আছে সেটা হচ্ছে 220 ভোল্ট ও 100 ওয়াট বাল্বের রোধ কত। এক্ষেত্রে যেটা সূত্র যেটা তোমাদের লাগতো সেটা ছিল R=V²/W। এই সূত্রটাতে যদি মানটা বসাও তাহলে এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 484। ঠিক আছে, 484। ঠিক আছে, 484 ওহম হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যদি যাই, তেজস্ক্রিয়তার এসআই একক। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। ঠিক আছে, এই প্রশ্নটা আশা করছি তোমরা সবাই পেরেছো, বেকারেল। ঠিক আছে, পরে দেখো এর যেটা 4-এর দাগে যেটা অথবা প্রশ্নটা আছে সেটাতে দেখো এখানে যেটা আছে ইউরেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 92 এবং ভর সংখ্যা 235 দেওয়া আছে, থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে। পারমাণবিক সংখ্যা স্যার 1 বৃদ্ধি পাবে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা যেটা 92 আছে সেটা 92 এর জায়গায় 93 হয়ে যাবে। ঠিক আছে, রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো একটা বাম হস্ত এবং ডান হস্ত যেটা তোমাদের স্তম্ভ মেলাতে বলা হয়েছে সেটাতে যদি আমরা দেখি, বাম হস্ত ডান হস্তে যদি আমরা দেখি, এক্ষেত্রে দেখো জার্মান সিলভারে উপস্থিত ধাতু, জার্মান সিলভারে যেটা থাকে সেটা হচ্ছে নিকেল, এটাতে 1 যেটা হবে সেটা হচ্ছে নিকেল। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি ইউরেনিয়ামোত্তর মৌল, এক্ষেত্রে যেটা হবে এটা দেখো একটা তেজস্ক্রিয় মৌল বলে সেহেতু এখানে সি দাগে যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার, যেটা পিইউ আছে, প্লুটোনিয়াম। ঠিক আছে, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হবে Zn অর্থাৎ জিঙ্ক। ঠিক আছে, জিঙ্কের একটি আকরিকের নাম হচ্ছে ক্যালামাইন। ঠিক আছে, সেই জন্য 3-এর ক্ষেত্রে এটা হবে 3-এর পয়েন্ট, যেটা বি দাগেরটা। ঠিক আছে, তারপরে যদি দেখি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতুটির নাম হচ্ছে লিথিয়াম, যেটা হচ্ছে তোমাদের 4 যেটা হবে এটা হবে রাইট অ্যান্সার। দেখো নিচ থেকে উপরের দিকে যদি যাই তাহলে দেখো 4-3-2-1, বা নিচ থেকে যদি উপরের দিকে যাই তাহলে 1-2-3-4 সিরিয়াল দেওয়া আছে কিন্তু নামগুলো। ঠিক আছে, পরের প্রশ্নে দেখো যাচ্ছি 6 দাগের, দেখো 2-এর 6 দাগের যে প্রশ্নটা আছে, তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা বলেছে সত্যি না মিথ্যা, এটা কোনটা হবে রাইট অ্যান্সার। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় সর্বদা জারণ বিজারণ ঘটে, এটা হবে রাইট অ্যান্সার, সত্য হবে, তাই এটা টি হবে, ট্রু। ঠিক আছে, পরে চলো যাই, দেখো অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন, H2 গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেন হবে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলেছে, যেটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, পরের প্রশ্নে দেখো যাই, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়। এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে, এক্ষেত্রে দেখো লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হলে যেটা ঘটবে সেটা হচ্ছে একটি মানে স্থানচ্যুতি প্রক্রিয়ার মতো একটা ঘটনা ঘটবে, যার ফলে লোহার তামার চেয়ে বেশি যেহেতু প্রতিক্রিয়াশীল, তাই আয়রনের উপরে সালফেট উৎপন্ন হওয়ায় কপার সালফেট দ্রবণে নীল রঙের একটা সবুজ আস্তরণ পাওয়া যাবে, নীল রং সবুজ হয়ে যাবে, নীল রংটা যেটা থাকবে সেটা কিন্তু সবুজ রঙে কনভার্ট হয়ে যাবে। পরের প্রশ্নে যদি দেখি তাহলে দেখো 2-এর 9 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ফেরাসকে আমরা এখানে কী করি, অনুঘটক হিসাবে ব্যবহার করি হেবার পদ্ধতিতে যখন অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। পরের প্রশ্নে যদি যাই তাহলে দেখো এই যে CH2 সাথে যদি আমরা কি করি, N2কে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এক্ষেত্রে কার্বনের সাথে বাকি আর কি উৎপন্ন হবে, সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CaCN2, এটা উৎপন্ন হবে CaCN2। ঠিক আছে, পরের প্রশ্নে যদি দেখি স্যার তাহলে দেখো এখানে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত করা হয়। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে লোহা, Fe হবে, ম্যাঙ্গানিজ হবে, যে কোনো যদি অ্যান্সার তোমরা লেখো তাহলে যেটাই লিখবে সেটাতেই তোমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্নে দেখো নিচের জৈব যৌগটির IUPAC নাম লিখতে বলা হয়েছে। এক্ষেত্রে যেটা নিচের যে জৈব যৌগটি আছে তার IUPAC নাম হবে 2-ব্রোমোপ্রোপেন। ঠিক আছে, আমরা এখানে আর লিখছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি, তাই আমরা এখানে আর লিখছি না, তোমরা সবাই শুনে নিয়ে একটু খেয়াল রাখবে, 2-ব্রোমোপ্রোপেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো রান্নার পাত্রে, এক্ষেত্রে দেখো পরের প্রশ্নে যদি যাই তাহলে কি আছে, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি। এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে টেট্রাফ্লোরোকার্বন। ঠিক আছে,
পরে যদি যাই তাহলে এখানে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার যেটা সব থেকে নিচের স্তর বটে, বায়ুমণ্ডলের মানে ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়, এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ডবসন। ঠিক আছে, ডবসন হবে এখানে রাইট অ্যান্সার। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে সিএফসি, যে দেখো এখানে লেখাই আছে অলরেডি। ঠিক আছে, পরের প্রশ্নে দেখো যাই, চার্লসের সূত্রানুযায়ী -273 C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা বলেছে সত্যি হবে না মিথ্যা হবে। দেখো অসীম হয় না, এক্ষেত্রে যেটা হয় সেটা শূন্য হবে। ঠিক আছে, -273 টেম্পারেচারে কী হয়, যে কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায়, যার কারণে এটা কিন্তু মিথ্যা হবে, ফলস হবে। ঠিক আছে, পরের প্রশ্নে যদি যাই, দেখো এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত। 16 গ্রাম যদি আমরা অক্সিজেনের কথা বলি তাহলে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ওই যে 6.023 যেটা আছে, সেই 6.023 × 10⁻23কে যদি আমরা কত দিয়ে ভাগ করি, যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে সেটাই হবে রাইট অ্যান্সার। বুঝতে পারা গেল, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।